আজ তৃতীয় পর্ব। আমি তোমাকে পাই না আবার পাই, আমি খুচরো পয়সার মতো বুক পকেটে তোমার স্মৃতি জমাই। আমি তোমাকে চাই না আবার চাই, তোমাকে আমার না হলেও চলবে এমন অভিনয় করে যাই। বুনো মেঘ, তুমুল আবেগ, আমি সমস্তটা নিয়ে বেঁচে আছি, তুমি না থাকার মতো করে পাশে আছো তাই। নিজের ছায়াটা কেমন মিলিয়ে যাচ্ছে সোনা ঝরা রোদে, কি করি আমরা? জীবনের একটা মুহূর্তে কেন বদলে যায়? একটা পথে যেতে যেতে আচমকা পথ বদল করা হয়। এসব ঠিকানা অচেনা, এমন দিকে যাওয়ার পরিকল্পনা ছিল না, তবুও যেতে হয় অদৃশ্য ক্ষমতাবান কারো আদেশ মেনে। ফিরতে চাইলেও ফেরা যায় না। একটা রোদ মাখা লাজুক সকালে এমন ভাবনা সব ভাবতে থাকে সাদিয়া। গতকাল ঘুম ভালো হয়েছে, খুব সকালে ঘুম ভেঙেছে আজ। উঠেই জানালার পাশে এসে দাঁড়িয়েছে, আঙুলগুলো ভিজিয়েছে রোদে। রোদের সাথে নিজের শরীরের ছায়ার লুকোচুরি চলেছে কিছুক্ষণ। হাতে রোদের চুড়ি দিয়ে, নাকে দিয়ে রোদের নথ, চুপচাপ বসেছিল সে কিছুক্ষণ। মিনি নিশ্চয়ই মাকে দেখেনি এভাবে কখনো আগে, এমন স্নিগ্ধ, সুন্দর, শীতল, শান্তই তো সাদিয়া। গরম দুধের মাখো মাখো স্বরের মতন মিষ্টি মোলায়েম তার হাসি। বাতাসে সোনাকুচি রোদে মিশে যাওয়া লালচে চুল তার কপালের উপর এসে চোখ ঢেকে দেয়, তখন তার ভেতরে থাকা প্রতিশোধের আগুন, নিষ্ঠুরতা অনুভব করা যায় না। সাদিয়া এই এমনই থাকতে চেয়েছিল, চুপচাপ ঘরের কোণে লক্ষ্যে একটা মেয়ে হয়ে। ঘাসের বিছানায় লেপ্টে থাকা সবুজের ক্যামোফ্লেজ একটা ঘাস ফড়িং হয়ে থাকতে চেয়েছে সে আজীবন। চলার পথে রাক্ষস এসে ঘাস মারিয়ে থাকার ঠিকানা ঘরটুকুন কেড়ে নিয়েছে তার কাছ থেকে। তারপর থেকে ছুটছে সাদিয়া ক্লান্ত ডানা নিয়ে। উঠতে উঠতে মুখ থুবড়ে পড়ছে, তারপর আবার একটু ওড়ার চেষ্টা করছে। কি ভয়ঙ্কর জীবন, কি কষ্টে বেঁচে থাকা। সকালের রোদ তাকে একটু ঠাঁই দিল না, আর একটুক্ষণ তাকে থাকতে দিল না। মোলায়েম রোদের সাথে অভিমান হলো খুব, পাত্তা দিল না। আর বেয়ারা মাসুম তাকে একা রেখে দূরে, বহু দূরে গিয়ে রোদের শীতল পাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছে। স্বার্থপর একটা। আজকে অফিস নেই, ছুটির দিন। শ্বশুর শাশুড়ি লম্বা সময় ধরে ঘুমাবেন, হাতে তেমন কাজ নেই সাদিয়ার। তাই একটা আস্ত সকাল আলগোছে বুকের ভেতর নিয়ে রাখল এতক্ষণ। কত কি ভাবলো। এখন যাওয়ার সময়। সকালটা যেমন ছোট্ট বিড়াল ছানার মতো হামাগুড়ি দিয়ে গুটিসুটি পায়ে দুপুরের দিকে এগিয়ে যায়, তেমনি সাদিয়াও বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়। শাড়িরা সেলুন অ্যান্ড স্পাতে আজ ডিউটি আছে। ছুটির দিনে কাস্টমার বেশি আসে। আজই প্রথম দিন, তার ড্রেস কোড জানিয়ে দেওয়া হয়েছে। রাত হবে অনেক, মা বাবার খাবার দেওয়া আছে। আমি একটু বের হলাম, আজকে রাত হতে পারে অফিসে। চিন্তা করবেন না, ফোন দেব, খেয়ে নেবেন আপনারা। বাবা, ওষুধ খেতে যেন ভুলে না হয়। এই কথা বলে ঘর থেকে বের হয় সাদিয়া। ফল কাটা ছুরিটা নেওয়া হয়েছে সাথে, কাপড়ের আড়ালেই রাখা, বাহির থেকে দেখতে পারবে না কেউ। মাসুমের মা জাহানারা ছেলের বউ বের হওয়ার সময় বিদায় জানায়, বলে, মা, সময় তো ঘনায় আসতেছে, এখন একটু বাড়িতে বিশ্রাম নাও। পেটের বাচ্চাটা ঠিকঠাক রাখার জন্য নিজের তো ঠিকঠাক থাকতে হবে, তাই না? কথা শুনে সাদিয়া হাসে, বলে, মা, আপনার মেয়ে একদম ঠিক আছে। চাকরি করলে শরীর আরও ঠিকঠাক থাকে। আর ছুটির দিনে ফিল্ড ভিজিট আছে, জরুরি না হলে যেতাম না, আপনাদের সাথে আড্ডা দিতাম। আপনার হাতে বানানো পায়েস আর জর্দাটা খাই না অনেক দিন। আজই করে রাখবো মা। মেয়েটাই শুধু আমার খেয়াল রাখে, আমি মেয়েটার খেয়াল রাখতে পারি না, আফসোস করে বলে সাদিয়ার শাশুড়ি। আপনি এই অসুস্থ শরীর নিয়ে একদম রান্নাঘরের দিকে যাবেন না মা, মেয়ের কথা শুনতে হবে। আমি আসি, তারপর রান্নাবান্না করা যাবে। আপনি পাশে দাঁড়িয়ে রেসিপি বলে দিবেন, বাকি সব আমি করব, বলে সাদিয়া। শাশুড়িকে একবার জড়িয়ে ধরে বিদায় নেয় সে। এই যে প্রতিদিন মিথ্যাগুলো বলা হচ্ছে, তার শাস্তি কি? কাছের মানুষদের সাথে মিথ্যা বলতে ভালো লাগে না সাদিয়ার। এরাই তো আপন তার, অথচ রক্ত মাংসের সম্পর্ক যেই মা, বাবা, ভাই, তারা রাগ করার পর একবার খোঁজও নিল না। ঘর থেকে নেমে সামনের মুদির দোকান থেকে সামান্য কেনাকাটা করে বাড়ির দারোয়ানের হাতে দেওয়া হয়, সে বাসায় রেখে আসবে। সাদিয়া এরপর রিক্সা নিয়ে বের হয়। একবার সিএনজি নিলেই যদিও হয়, কিন্তু সাদিয়া পথ বদলায়। একটু সিএনজি, একটু রিক্সা, একটু বাস, এভাবে পথ বদলে বদলে যাওয়াটা তার কাছে নিরাপদ মনে হয়। ম্যাসাজ পার্লারে গিয়ে আলাল ভাইকে পাওয়া যায় না, ডিউটি ভিন্ন সময় মনে হচ্ছে। নতুন লোক দাঁড়ানো গেটে। সাদিয়া ভিতরে ঢুকে কাপড় বদল নেয়। আজ আর আইডি কার্ড দেখাতে হয় না, ম্যাসাজ করার জন্য কাপড় আছে আলাদা। ফলের ছুরিটা নেওয়ার উপায় নেই, ভেতরে কি হবে বোঝা যায় না। আজ খুব ভয় হচ্ছে সাদিয়ার। এতদিন এমন কখনো হয়নি। মিনির সাথে একটু কথা বলে সাহস সঞ্চয় করা যায় অবশ্য। মিনি, ও মিনি, তোর জন্য আস্ত পৃথিবীটা কিনি,
কি ভালো লাগে, লবণ নাকি চিনি? ও মিনি, মায়ের ভালোবাসা নিয়ে খেলবি ছিনিমিনি? মিনির জন্য বানানো এই ছড়া শুনে নিজেই হাসি পায়। ভেতরে যাও, কাস্টমার চলে আসছে, তার আগে গোসলটা দিয়া নাও গন্ধ সাবান দিয়া, আর সুগন্ধি দিতে হইব শরীরে। ম্যাসাজ পার্লারে কাজ করা এক মহিলা এসে বলে তাকে, এইগুলা কেন লাগবে? আমি তো ঠিকই আছি, বুঝি নাই, বলে সাদিয়া। নিজের মান ইজ্জত নিয়ে ফেরা যাবে কি না বোঝা যাচ্ছে না। এই নোংরা জায়গায় এসে সব না হারিয়ে ফেলে সে। ম্যাসাজ পার্লারে না বুঝা কেউ কাজে আসে? অত ভালো সাজানোর দরকার নাই। কাস্টমারের সাথে এক্সট্রা কিছু হইলে তার 30% ক্যাশে জমা দিতে হইব। এইটা ছাড়া অতিরিক্ত সার্ভিস দেওয়া নিষেধ আছে, বোঝা গেছে? বলে আবার মহিলা। কিছুই বোঝে নাই। বোন, আমার একটু খোলাসা করে বলবেন, বলে সাদিয়া। তার কান্না পেয়ে যায়। কান্না পাওয়া রোগ তার এখন। এইখানে কেউ কারো বোন না, কাজের জন্য আসা হইছে। কাজ শেষে বাড়ি যাইতে হবে। সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, উল্টাপাল্টা করা চলবো না। 2 ধরনের সার্ভিস, 30 মিনিট আর 60 মিনিট। কাজের মাঝে মাঝে সময়টা দেখা নিতে হবে, এমনভাবে তাকাইতে হবে যেন কাস্টমার টের না পায়। ভেতরে মিউজিক লাগানো আছে, ওইটাই হালকা কইরা সাউন্ড হইতে থাকবে। অহন গোসলটা দিয়া লও, বলে মহিলা। তার হাতে তোয়ালে এবং একটা সাবান দিয়ে যায়। সাদিয়া কিছু না বুঝে গোসলটা সেরে নেয়। এখানে আসার পর থেকে তার কিছুই ভালো লাগছে না। সব কিছুতে কেমন একটা অলক্ষণে ব্যাপার। সেই তৈরি হতে হতেই তার ডাক আসে। গায়ে সুগন্ধি দেওয়া হয়। একটা আধো অন্ধকার রুমের দিকে যেতে হয় তাকে। ভেতরে মোমবাতি জ্বালানো আছে। এই মোমবাতি থেকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারিদিকে। হালকা রঙিন আলোর একটা রেখা ঘরের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটা লোক সারা শরীরে একটা তোয়ালে পেঁচিয়ে শুয়ে আছে। তার শরীরে আর কিছু নেই। শরীরের লোমগুলো ধান গাছের মতো উপরের দিকে হয়ে আছে, দেখলেই গা গুলায়। লোকটার মুখ দেখার উপায় নেই। উপর হয়ে চুপচাপ শুয়ে আছে সে। একটা ঝুড়ির ভেতর তেল, লোশন এইসব রাখা। একটা বাটিতে হালকা গরম পানি রাখা আছে। প্রথমে ছোট্ট একটা তোয়ালে দিয়ে পুরো শরীরটা পরিষ্কার করে নেওয়া হয়। লোকটার মুখে কোনো রা নেই। তারপর পায়ে পাতায় একটু একটু করে তেল দেওয়া হয়। আঙ্গুলগুলো চারপাশে ছোট ছোট করে চাপ দেওয়া হয়। নিভু নিভু মোমবাতির আলোয় এই সব মুহূর্তের সাক্ষী হয়ে থাকে। পায়ের লোমগুলোর মাঝে সিথি করা হয়। তেল দিয়ে মালিশ করা হয় ঠিকঠাক। পায়ের উপর ছোট ছোট পদ যেন। এগুলো ওগুলি করে পা থেকে উপরের দিকে ওঠা হয়। তোয়ালে সরালেই উদম হয়ে উঠবে শরীরের উপরের অংশ। সেই ভয়াবহ দৃশ্য দেখতে চায় না সাদিয়া। মোমবাতির আলোটা নিভে যাক, অন্ধকারে দেখা হবে না কিছু, সেই ভালো। নাম কি তোমার? এতক্ষণে কথা বলে লোকটা। জেসমিন, বলে সাদিয়া। সুন্দর নাম, ফুলের মতো নাম। আমার ফুলের ঘ্রাণ নিতে খুব ভালো লাগে। তোমার ঘ্রাণ বুঝতেছি না এখনো, বলে লোকটা। জি। সাদিয়া কথা বাড়ায় না, তার ভয় হয়। সে ম্যাসাজ করতে পারে না ঠিকঠাক, তবুও লোকটা কিছু বলে না। শরীরের উপর দিয়ে একটা মেয়ের হাতের এলোমেলো ছানাছানি চলছে, এতেই যেন শান্তি। ফুল কিন্তু গাছে থাকার জিনিস না জেসমিন সোনা। ফুল ছিঁড়তে হয়, পাপড়ি হাতে নিয়ে মোচড়াইতে হয়, ঘ্রাণ নিতে হয়, তাইলেই না ফুলের সার্থকতা। তবে ফুলের পরিপূর্ণ মর্যাদা দেওয়া দরকার। তোমারেও মর্যাদা দিতে চাই। তোমার মর্যাদার দাম কত? কি কি সার্ভিস দাও? টাকা পয়সা নিয়ে ভাবার দরকার নাই, বলে লোকটা। উপর হয়েই বলে এসব, তার চেহারা দেখা যায় না। আমি এইসব করি না স্যার, ম্যাসাজ করে দিচ্ছি, বলে সাদিয়া। পায়ের কাছেই থাকে তার হাত। পা থেকে উপরে উঠতে হবে জেসমিন ফুল, নাইলে মজা নাই। উপর হওয়ার টাইম আসে নাই, চেহারা দেখাবা না এভাবে কতক্ষণ আর, বলে লোকটা। তারপর সাদিয়াকে সুযোগ না দিয়েই উপর হয় সে। তোয়ালেটা সরিয়ে নেয় নিজেই। একটা ছোট নেংটির মতো কাপড় জড়ানো তার শরীরে। সেই কাপড়ের আড়ালে পিস্তল রাখা। পিস্তলটা তাক করে রাখা সাদিয়ার দিকে। তারপর হেসে আবার কথা বলে। তুমি ম্যাসাজের মেয়ে না, এটা আমি আগেই বুঝছি। আমি এই পার্লারের মালিক। তোমার টেস্ট নিলাম প্রথম দিনে নিজের উপর ম্যাসাজ কইরা। তোমার টাকার লোভ নাই, চাওয়া পাওয়া নাই, তার মানে ঝামেলা আছে। শোনো, সপ্তাহে 2-1 ধইরা আমি তোমারে দেখতেছি। নিজের গেটে রাস্তায় সিসি ক্যামেরা লাগানো আছে। বারবার আলাল দারোয়ানটার কাছে আসার সময় আমি খেয়াল করছি, কেউ আসলে অসুস্থ হয় নাই। তোমার বিষয়টা বোঝার জন্য একজনরে আসতে নিষেধ কইরা ওখানে তোমার আসতে বলতাম, বিষয়টা বোঝার জন্য। কি চাও? আমার সাথে কিসের কাজ তোমার জানা দরকার। শত্রুপক্ষের লোক হইলে ফালায় দিতে হইব। বাট খোঁজ নিয়ে দেখলাম তোমার কেস ভিন্ন। তোমার জামাইরে মারা হইছে, তুমি পেটে বাচ্চা নিয়ে স্ত্রীর খোঁজ করতেছ। মনে হয় প্রতিশোধ নিতে চাও, কিন্তু প্রতিশোধ নেওয়া যাবে না। তোমার জানা দরকার, বলে লোকটা। সাদিয়ার চোখ ভর্তি পানি। মোমবাতির উপর টপটপ করে গড়িয়ে পড়লেও আগুন নেভে না। কান্না জড়িত কণ্ঠে সে বলে, সিসি ক্যামেরায় দেখছি আপনার হাজব্যান্ডকে
মারা হয়েছে, ইফতি লোকটা মারছে, কিন্তু কেন মারলো তা জানি না। তার কাছে একটা নোট পেলাম যেটায় আমার নাম লেখা। এই নোট আমি মাসুমকে দিয়েছিলাম, তার কাছে কিভাবে গেল জানি না। আমার এই সব প্রশ্নের জবাব জানা লাগবে। যেই লোক ইফতি লোকটাকে মারলো তারে আটকাতে পারলাম না, তার মোবাইলে থাকা একটা ছবি দেখে এখানে চলে আসছি। আমি জবাবগুলো চাই, আর কিছু না। কথা শেষে সাদিয়া কান্না আরও বাড়ে, নীরব কান্না। আমার ছোট বোনটা পেটে বাচ্চা রেখা মারা গেল। আমি খারাপ নির্দয় ধরনের মানুষ। বোনটা মরার পর চোখে পানি চলে আসলো। শুনলে যে কেউ হাসবে, কিন্তু তোমার জন্য মায়া লাগতেছে। আমি বলি, এই সব বাদ দাও, এইটা অনেক কঠিন জায়গা, এখানে প্রতিশোধ নেওয়া সম্ভব না। 90 দশক থেকে 2টা গ্রুপ এই ঢাকা শহরটাকে চালায়। এখন দলটার মাথারা সবাই সিঙ্গাপুর আর দুবাই থাকে। এরা কত শক্তিশালী ক্ষমতাবান তা তোমার ধারণা নাই। প্রশাসন, রাজনীতিবিদ সব তাদের পকেটে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, অপহরণ সব তারা করে। এত বড় দলের ভেতর আমি হইলাম চুনোপুটি। তাইলে বুঝো, ইফতি ফিফতিরা তো কিছুই না। দলের ভেতর এমন 2-4টা মরতেই থাকে। 2 দলের মারামারি হয়েছিল ওই দিন, সন্দেহ নাই। ইফতি আর কয়েকজন রে মারতে গেছিল, ওইখানে না মারতে পায়রা পরে খাবারে বিষ মিশায় মারছে। ও আমাদের লোক, ওর কোনো দোষ নাই, এই সব আমি শিওর। তবে ইফতির কাহিনীটা জানি না, কেন মারলো তোমার জামাইরে সেটা বুঝতেছি না। এখন তো বাইর করার উপায় নাই। শোনো, পুলিশ কেউ তোমারে সাহায্য করবে না, অযথা ঝামেলা করো না। বাচ্চাটা দুনিয়া দেখুক, নিজে আর বাচ্চা দুটাই কিন্তু যাইব নইলে। আমি তোমারে ছেড়ে দিব ঠিক করছি, তুমি ক্ষতিকর কিছু না। তোমার বাচ্চাটার জন্য মাফ পাইলা, আর কোয়োর না এইসব। আমি দয়া দেখাই না। আজ কি হয়েছে জানি না, ছোট বোনের কথাটা মনে কইরা মায়া আসতেছে বলে লোকটা একটা না অনেক কথা একসাথে বলে ফেলেছি। ছোট বোনের কথা মনে করে খুব বিরক্ত মনে হচ্ছে তাকে। আমি প্রশ্নগুলোর জবাব চাই, পায়ে ধরি। আপনি আমার ভাই, আমার জন্য কিছু একটা করেন। আমার পাশে কেউ নাই বলে সাদিয়া। লোকটার পা ধরে কান্না শুরু করে। কি বিপদ? পা ধরা লাগবে না, বাইকওয়ালার নাম হাবিব। বসতে চাও? কিন্তু লাভ নাই তো, কোনো জবাব নাই ওর কাছে। চাইলে বসায় দিব। আরেকটা বিষয় মাথায় আসলো, ইফতি মেসেজের জন্য কয়েকবার আসছিল এখানে। গাধাটা জানতো না এটা ওর শত্রুপক্ষের একটা ডেরা। মাসখানেকের সিসিটিভি ফুটেজ সেভ করে রাখা আছে, চাইলে দেখতে পারো এখানে আয়শা কি করছে এইসব। কিন্তু এত ফুটেজ দেখার ধৈর্য কার? ওইখান থেকে কিছু জানা যাইতেও পারে, তবে চান্স কম। আমি এই সিসিটিভি ফুটেজ দিতে পারি বলে লোকটা। তাই দেন, আর কি করার আছে বলে চোখ মুছে সাদিয়া। লোকটা উঠে কাপড় পরে নেয়, ঘরের আলো জ্বালায়। এই দিকে আর আইসো না, এইসব নিরাপত্তা কে আসা যায় নজরদারি করার কাজ আমার সাথে আরও অনেক লোক করে। বিপদ হইবে তোমার, আমারও ঝামেলা আছে। যেহেতু মায়া হইল তোমার জন্য, এই জন্য একটা গোপন নম্বর দিলাম। খুব দরকার হলে ওইখানে ফোন দিও, সাহায্য করব যা পারি। আর সিসিটিভি ফুটেজ যাওয়ার সময় দিয়া দিবে। এখন যাও, এমন খারাপ জায়গায় তোমারে মানায় না বলে লোকটা। আপনার পা ধরে একটু সালাম করতে পারি? আমার মাথায় হাত রাইখা একটু দোয়া করে দিবেন? জীবনের এই সময় আপনার মতো কেউ আছেন, এটা ভেবে আবার চোখে পানি আসতেছে। একটু দোয়া করবেন আমার জন্য। কথাটা বলে সাদিয়া লোকটার পা ধরে সালাম করে। লোকটা তার মাথায় হাত বুলে আশীর্বাদ করে। এত খারাপ অথচ সাদিয়ার জন্য এই মায়া দেখে অবাক লাগে। সিসিটিভি ফুটেজ নিয়ে সাদিয়া যখন বের হয় তখন রাত। মনটা কি যে ভালো, একটা লোক তার পাশে এসে দাঁড়িয়েছে সেটা ভেবে শান্তি লাগছে। সাহায্য করার জন্য কেউ থাকে না আজকাল পাশে। সিসিটিভি ফুটেজ থেকে কিছু পাওয়া যাক বা না যাক, তাও মনটা ভালো। বাইরে রাতে মিষ্টি বাতাস। সাদিয়া রিকশায় উঠে সিটের এক পাশে সরে যায়, অন্য পাশটা খালি রাখে। সেখানে মাসুম এসে বসুক। আজ অনেক দিন পর এই দিনে মাসুম এসে বসবে তার পাশে। হাতটা ধরবে, মনে হয় ধরবে, আবার মনে হয় না। সব কিছু ছাড়িয়ে আড়ালে গিয়ে দাঁড়িয়ে অন্ধকার কালো এড়িয়ে ছুঁয়ে দিয়েও আলো। সবাই পাপিয়ে অস্থির, আবার কেউ তো ভালো। যে পথে যেতে চাই এখন না হলেও সেখানে যাব। সোনাঝরা রোদে জানালা হাতে আসার ঠিকানাটা কি পাবো? অন্ধকার জেনেও অলিগলি হয়ে ছুটে যাই। আলগোছে হাওয়া হয়ে পাশেই থাকো, তবুও কেন তোমাকে পাই নাই। সিসিটিভির ফুটেজে পাওয়া গেল না কিছুই। আমার সংসারটা দায়িত্ব নিবেন। টুলেট ঝুলানো আছে বলেছিল মাসুম প্রথমবার দেখা হওয়ার সময়। লোকটাতে অতি বদ মনে হচ্ছিল তখন। 2-4টা প্রেম আগে করেছে হয়তো। আমি ভাড়া নেই না, দেই, আমি বাড়িওয়ালা, রাগ করে বলেছিল সাদিয়া সেদিন। আমার জীবনের একটা বড় ক্ষতি করলেন মাত্র, বলেছিল মাসুম তখন। কি ক্ষতি? অবাক হয়ে বলেছিল সাদিয়া। আজকে থেকে আমি আর কোনো গান শুনতে পারবো না, আপনার
আপনার কণ্ঠ আমার কানের কাছে গান হয়ে বেজে যাচ্ছে, এমন মধুর সঙ্গীত আগে কোনো দিন শুনিনি আমি, বলে হেসে দিয়েছিল মাসুম। আপনাকে আলাভোলা মনে করেছিলাম, এখন তো দেখি বদ আছেন আপনি, বলেছিল সাদিয়া। আমি ভালো মানুষ, মিথ্যা না বলতে পারা মানুষ। আজ আরও বুঝলাম যে কণ্ঠ সুন্দর হলে গানের জন্য যন্ত্রপাতি লাগে না, বাদ্যযন্ত্রও লাগে না, বলেছিল মাসুম। আপনি না পড়ুয়া ছেলে, এসব কই থেকে শিখলেন? কয়টা প্রেম করেছেন জীবনে, বলেছিল সাদিয়া। আপনাকে দিয়ে শুরু করব ভাবছি। খাতাটা খুলুক। সারা জীবন ছেলেদের স্কুলে পড়েছি, মেয়েদের সাথে কথা বলতেই ভয় হয়, প্রেম তো অনেক দূরের কথা, বলেছিল মাসুম। আমার চোখের দিকে যেভাবে তাকিয়ে আছেন তাতে তো মনে হচ্ছে ডুবে যাবেন। আপনার নজর তো ভালো না, বলেছিল সাদিয়া। ডুবে গেছি এই কথাটা সত্য, সাঁতার শিখে কোনোই লাভ হয় নাই আসলে, বলেছিল মাসুম। একটাও প্রেম করেন নাই, এই কথাটা বিশ্বাস হচ্ছে না। কথাবার্তা শুনে আপনাকে মেয়ে পটানোর মাস্টার মনে হচ্ছে, বলেছিল সাদিয়া। ছাত্রের অভাবে মাস্টার আর হতে পারলাম কই, কথাটা বলে মজা করে দীর্ঘশ্বাস ফেলেছিল মাসুম। খুব আদর লাগছিল তখন লোকটাকে দেখতে, এত মিষ্টি করে হাসি যে সারাক্ষণ তাকিয়ে দেখতে ইচ্ছা করে। একটা রেস্টুরেন্টে বসে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন মুরব্বীরা। বিয়ের আগে ছেলে মেয়েদের একজন আরেকজনের কিছু জানার জন্য এই ব্যবস্থা। প্রথম দেখাতেই সাদিয়া ঠিক করেছিল যে এই ছেলেটার সাথে সে সারা জীবন কাটাতে চায়। সে চাইলেই সে হবে না শুধু, যেটা মাসুমের মৃত্যুর মধ্য দিয়ে বোঝা গেল। মাসুমের সাথে কাটানোর একটা দিন হুটহাট করেই আসে তার মাথার ভেতরে। তখন সে দৃশ্যগুলো নিয়ে বুঁদ হয়ে থাকে, নেশার মতন যেন। সেই সব মোহনীয় হাওয়াই মিঠের মতন দৃশ্যগুলো থেকে বের হতে ইচ্ছে করে না, কিন্তু স্মৃতিগুলো সময়ের সাথে সাথে হাওয়ায় মিলায়, মিশে যায়, উড়ে যায়। হাত দিয়ে ধরতে চাইলেও নাগাল পাওয়া যায় না। এরপর শুধু মন খারাপ। সাদিয়ার ভেতরটা অবশ হয়ে থাকে তখন। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ইঞ্জেকশন দেওয়ার পর পর মুহূর্তটা যেন। এমন সময় সব ভুলে যায় সাদিয়া, কোনো কিছু করতে ইচ্ছা করে না। এই যেমন এখন ইচ্ছা করছে না ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে। গত কয়েকটা দিন টানা ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ জ্বালা করছে। মেসেজ পার্লার থেকে সিসিটিভির ফুটেজ আনার পর থেকে দেখে নেওয়ার হচ্ছে সব। ঘন্টার পর ঘন্টা দেখেও লাভ হচ্ছে না, কোনো কিছু অশ্লীল দৃশ্য দেখতে ইচ্ছা করছে না। সেসব এড়িয়ে যাচ্ছে সাদিয়া। ইফতি বা বাইকওয়ালাকে একবারের জন্য আসতে দেখা যায়নি সেখানে। ফোনের স্ক্রিনে চোখ রেখে এইসব কাজ করে নিচ্ছে সাদিয়া, রান্নাবান্না থেকে শুরু করে অফিস পর্যন্ত। আজ বাসার জন্য বানানো হচ্ছে কান মুচড়ি। এই খাবার এই বাড়ির সবার প্রিয়। মাসুমের জন্য ছুটির দিনে বানাতো সাদিয়ার শাশুড়ি। সাদিয়াদের বাড়িতে এটা খাওয়া তো হতো না তেমন। মাসুমের জন্য বানাবে বলে শাশুড়ির কাছ থেকে রেসিপিটা শিখে নিয়েছিল সে। প্রথমে মোটা ধানের আতপ চাল কিনে তা ৩-৪ দিন জলে ভিজিয়ে রাখে সাদিয়া। এরপর রোদে শুকানো হয় ঠিকঠাক। রোদে শুকিয়ে যাওয়া চাল ভেঙে আটা করা হয়। এরপর মুন্ডু করে টিনের ছিদ্রযুক্ত ডাইসে ফেলে হাত দিয়ে ঘষে লম্বা লম্বা আকারে বের করা হয়। তারপর আবার ভালো করে রোদে শুকানোর পর কুড়মুড়ে মচমচে হলে রোদ থেকে তুলে বাসায় আনা হয়। এরপর কড়াইয়ের মধ্যে গরম বালিতে মুড়ি ভাজার মতো করে ভেজে নিলেই তৈরি হয়ে যায় এই বাড়ির সবার প্রিয় কানমুচড়ি। কানমুচড়ি বানাতে বানাতে ফোনে সিসিটিভির ফুটেজ দেখতে থাকে সাদিয়া। টানা কয়েকটা রুমের ওপর চোখ রাখতে হয় একসাথে। ভালো করে খেয়াল না করলে বোঝাও যায় না তেমন। বানানো কানমুচড়িগুলো ডাইনিং রুমে রেখে আস্তে আস্তে শারিরা সেলুন অ্যান্ড স্পায়ে রিসিপশনের ফুটেজটা চোখে আটকে সাদিয়ার। একটা মেয়ে রিসিপশনে টাকা দিচ্ছে। মেসেজ পার্লারে মেয়ে, তবে সাদিয়া তাকে দেখেনি পার্লারে। মেয়েটা ক্যাশ কাউন্টারে থাকা লোকটার সাথে কথা বলতে বলতে টাকা দিচ্ছে। ফুটেজ ল্যাপটপে নিয়ে জুম করে এরপর সাদিয়া। টাকার নোটগুলো বোঝা যায় না ঠিকঠাক, কিছু কি লেখা আছে নোটের উপর, এত দূর থেকে দেখে বোঝার উপায় নেই। তবুও কি যেন আছে দৃশ্যটার ভেতরে, তার মনে হয় একবার স্পা সেন্টারের মালিককে ফোন দেওয়া দরকার, এই মেয়েটার ব্যাপারে খোঁজ নেওয়া যায় একটু। সাদিয়া তার ডাইনিং টেবিলে বসে কানমুচড়ি খেতে দেখে বলে, মা আমি বের হচ্ছি, আপনারা খেয়ে নেবেন। আর মা, এই বয়সে সকাল সকাল কানমুচড়ি দিয়ে নাস্তা করার আবদার আর করবেন না, এগুলো খেলে আপনাদের শরীর খারাপ করবে। ল্যাপটপ বন্ধ করে সে অফিসে যাওয়ার ব্যাগটা নিয়ে নেয় সাথে। এখনই বের হওয়া দরকার, তাহলে অফিসে যাওয়ার সাথেই স্পা সেন্টারে ঘুরে আসা যাবে। তোমার তো সব কথা শুনি বৌমা, আমার কথাও শোনো একটু। না খেয়ে বের হও না, শরীর খেয়াল রাখতে হবে তোমার। আমি রুটি ভেজে দিচ্ছি, সবজি আর মুরগির ঝোল দিয়ে খেয়ে বের হবা। এর আগে যতই জরুরি কাজ থাক আমি বের হওয়ার পারমিশন দিব না। তুমি জানো
কথা না শুনলে বিরক্ত হই আমি, বলে রাগী কণ্ঠে সাদিয়ার শাশুড়ি। এই এখন মায়ের এমন শাসন আর ভালো লাগে না। যাওয়ার পথে স্পা সেন্টার হয়ে গেলে মেয়েটার ব্যাপারে খোঁজ নেওয়া যেত। তবে এত সকালে মালিক আছেন বলে মনে হয় না। অন্য কেউ তাকে একইভাবে সাহায্য করবে না। মালিকের আসার জন্য অপেক্ষা করতেই হবে। মা জরুরি কাজ ছিল অফিসে, আজ তাই তাড়াতাড়ি যেতে বলেছে, বলে সাদিয়া। অফিস তো প্রতিদিনই কত কি বলে। সব কথা শোনো, আজকে না হয় আমার কথা শুনলে। খেয়ে বের হতে তোমার 30টা মিনিট বেশিই লাগবে, না হয় ওতে সমস্যা হবে না। খাবার এনে দিচ্ছি আমি তোমাকে। কথাটা বলে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করার জন্য সাদিয়ার শাশুড়ি। সাদিয়া আর কথা না বাড়িয়ে তাকে সাহায্য করে। টেবিলে রাখা হয় আলু দিয়ে করা মুরগি, মাংসের ঝোল, পাঁচমিশালি সবজি আর কানমুচুরি। সাদিয়া ও তার শাশুড়ি একসাথে বসেই খেতে থাকে। তবে খেতে খেতে স্পা সেন্টারের মালিকের কাছে বিশেষ ফুটেজটির স্ক্রিনশট নিয়ে সেটা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। ওপাশ থেকে কোনো জবাব আসে না। ঘুমাচ্ছে লোকটা, এ বিষয়ে সন্দেহ নেই আর। খাওয়া শেষে অফিসের জন্য বের হয়। সাদিয়া খাওয়া দেখে শাশুড়ি খুশি হয় খুব। আজকে নিজের আপন মায়ের কথা মনে আসে। এই দুঃখী মেয়েটার কথা একবারেও কি মনে পড়ে না তার? শাশুড়ির মতন এমন যত্ন নিয়ে মা কি পারে না একদিন সাদিয়ার সাথে বসে খেতে? স্পা সেন্টারে যাওয়ার মানে হয় না এখন আর। অফিসে চলে আসে তাড়াতাড়ি। এত সকাল সকাল পিয়ন ছাড়া আর কেউ নেই অফিসে। অনেক আদা আর লেবু দিয়ে বানানো 1 কাপ রং চা নিয়ে বসে সে। চায়ে প্রথম চুমুক দিতে না দিতে স্পা সেন্টারের মালিকের কাছ থেকে ফোন আসে। শোনো, এই মেয়ে তো চাকরি ছেড়ে দিল কিছুদিন আগে। একে দেখে সন্দেহ হয় নিরীহ মেয়ে, তবে টাকা পয়সা ম্যানেজ করছে মনে হয় কোথাও থেকে। চাকরি ছেড়ে দিল একদিন, আমি কিছু জিজ্ঞেস করি নাই। মেয়ে একটা গেলে আরেকটা আসে, অত বিচলিত হওয়ার কিছু নাই। মেয়েটার বাড়ির ঠিকানা দেওয়া ছিল, এনআইডি কার্ড টার্ড আছে, পাঠাবো আমি, বলে স্পা সেন্টারের মালিক। মানুষটা এত ভালো কি করে হলো বুঝতে পায় না সাদিয়া একদম। মানুষকে বোঝা সবচেয়ে কঠিন কাজ। নিরীহ সাদাসিধে মানুষের ভেতরেও যেমন খারাপ কিছু থাকতে পারে, তেমনি অপরাধীর বুকেও থাকতে পারে কোনো একজন কারো একজনের জন্য মমতা। জি পাঠান। আর কোনো সূত্র ধরে আগানোর উপায় তো পাচ্ছি না। এই ব্যাপারে অন্তত খোঁজ নিয়ে দেখি, বলে সাদিয়া। আর কোনো সাহায্য লাগবে? লোক দিয়া দেব সাথে 2-1 জন। যদিও এই মেয়ে ক্ষতি করার শক্তি নাই, বলে লোকটা। সাহায্য লাগবে না, শুধু একটা সত্যি কথা বললে ভালো লাগবে আমার, বলে সাদিয়া। একটা কথার জবাব খুব জানতে ইচ্ছা করে তার। মিথ্যা তো বলি নাই এখনো। কি কথা জিজ্ঞেস করে লোকটা। আমার জন্য এত কিছু কেন করতেছেন, বলে সাদিয়া। হাজবেন্ডের জন্য তোমার ভালোবাসাটা ভালো লাগছে। আমার ছোট বোনটা প্রেগনেন্ট অবস্থায় মারা গেছিল, ওইটা আরেকটা মায়ার কারণ, ব্যাস এইটাই, আর কিছু না, বলে লোকটা সহজ করে। আমি ভাগ্যবান, আমি আর আমার বাচ্চাটার জন্য দোয়া রাখবেন ভাই, বলে সাদিয়া। লোকটা কথা শুনে মন শীতল হয়। করুণাময় এমন মানুষগুলোকে ভালো রাখুক, চুক্তি করে এই প্রার্থনাটা সেরে নেয় সাদিয়া। অল্প কিছুক্ষণ পরেই মেসেজ চলে আসে তার মোবাইলের ইনবক্সে। সেখানে মেয়েটার ঠিকানা দেওয়া আছে। অফিস শুরু। ব্যস্ততার ভিড়ে মানিয়ে নিতে হয় নিজেকে। সাদিয়া ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও আজ আর লাভ হয় না। দুপুরের খাবারের বিরতিতে যাওয়ার ইচ্ছে ছিল, সেটা হয় না। অফিস শেষ হলেই বের হয় সে। ঠিকানা দেখে চলে যায় বাড়িটায়। নতুন একটা বাড়ি, কনস্ট্রাকশনের কাজ চলছে। যেই ফ্ল্যাটে থাকার কথা সেই ফ্ল্যাটে গিয়ে দেখে যায় দরজা আগে থেকেই খোলা। ভেতরের রঙের কাজ চলছে, ধুলাবালি ভর্তি। দরজার কাছে একজন লোককে দেখতে পায় সাদিয়া। কথা হয় তার সাথে। এই বাড়িতে মেয়েটা থাকে, আমার সাথে একটু কথা আছে। কথা বলতে পারবো? ফুটেজ থেকে স্ক্রিনশট নেওয়া ছবিটা দেখিয়ে বলে সাদিয়া। না, পারবেন না, কথা বলা সম্ভব না, বলে বাড়ির লোকটা। কেন, অবাক হয় সাদিয়া। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলে কথাটা। কারণ উনি থাকেন না এখানে, সে বাসা বদলাইছে, অন্য বাসা ভাড়া নিয়ে উঠছে। আমরা নতুন ভাড়াটিয়া, অত খবর জানা নেই, যতটুকু জানি অতটুকু বললাম, বলে লোকটা। এরপর দরজা আটকে দেয় মুখের উপর। সাদিয়া বের হয়ে আসে সেখান থেকে। বাধার পর বাধা তাকে ক্লান্ত করে তুলছে। মনে হচ্ছে সব কিছু বাদ দিয়ে বাড়ি গিয়া চুপচাপ নিজের বিছানায় শুয়ে থাকতে আর একটু পর পর কান মুচড়ি খেতে। কোনো ঝামেলা নেই, কোনো তাড়া নেই সেই জীবনে। মানুষের জীবন সহজ হয় না কেন? সহজ হোক, সহজ করতে চায় সাদিয়া খুব করে। আলা ভোলা এসে খুব ভালোবেসে হারায় হুঁশ, জেনে নিও নারীর প্রিয় নষ্ট পুরুষ। মানুষ হতে সাবধান। তুলি নামে ম্যাসাজ পার্লারের মেয়েটির বাড়ির ঠিকানা পাওয়া গেছে। সেই বাড়ির নতুন ভাড়াটিয়া কোনো কাজে আসেনি। বাড়িওয়ালার সাথে আলাপ করিয়ে দিয়েছেন স্পা সেন্টারের মালিক। বাড়িওয়ালা জানালো তুলির ব্যাপারে বিস্তারিত। তার নাম তুলি এবং আর্থিক অবস্থা একটু ভালো হওয়ায় এখন মনে হয় তুলির আরও বড় বাড়ি দরকার। সে ভালো জায়গায় বাসা ভাড়া নিয়েছে। বাসা বদলানোর সময় কিছু জিনিস ছিল পুরনো বাসায়, সেসব পরে পাঠানোর জন্য নতুন বাড়ির ঠিকানাটা দিয়েছিল বাড়িওয়ালাকে। জানতে না চাইলেও বাড়তি কিছু বলার
লাভ হয় নাই সাদিয়া। মেয়েটাকে যত আগে থেকে জানা যায় ততই তার সুবিধা। এই ঠিকানায় যাওয়ার জন্য বের হয়েছে আজকে সাদিয়া। আজকেও পুলিশের ফেক আইডি কার্ডটা নিয়েছে সাথে। মেয়েটা ধুরন্ধর হলে তাকে ভয় দেখানোর জন্য কাজে লাগবে। ছুরিটা নিতেও ভুল হয়নি। মেয়েটার নতুন বাসা নিকুঞ্জতে। সেখানে গিয়ে তার বাড়ি খুঁজে কলিং বেল দিতেই দরজা খুলে দেয় মেয়েটা। আমি ডিবির লোক, আপনার সাথে কিছু কথা বলতে হবে। একটা হত্যা রহস্য নিয়ে প্রশ্ন আছে কিছু, খুবই গম্ভীর কণ্ঠে বলে সাদিয়া। আইডি কার্ড ছাড়া আর কোনো কিছু দেখে তাকে পুলিশ মনে হয় না। কেন এই ছেলে মানুষই বোঝা যায় না। ভেতরে আসেন। সাদিয়াকে খুব একটা পাত্তা না দিয়ে বলে তুলি। সাদিয়া ভেতরে গিয়ে বসে সোফায়। তাকে চা বিস্কুট দেওয়া হয়। এই সব খাতিরের দরকার নেই। আপনি মাসুমকে চেনেন? বলে সাদিয়া। চিনি, ভালো করে চিনি। আপনারেও চিনি, বলে তুলি। বুঝি নাই। অবাক হয়ে সাদিয়া তুলির কথা শোনে। সোফার উপর শক্ত হয়ে বসে। এই মেয়ে সহজ নয় খুব। আপনি পুলিশ টুলিশ কিছু না, আপনি মাসুমের স্ত্রী, বলে তুলি। আচ্ছা, আস্তে করে বলে সাদিয়া। কি বলবে বুঝতে পারে না। আপনি যা যা প্রশ্ন করবেন সব প্রশ্নের জবাব আমার জানা, কিন্তু সেই সব উত্তর না শোনাই ভালো, আপনার জন্য ক্ষতিকর, বলে তুলি। তার মুখে মুচকে হাসি। মেয়েটাকে অনেক আত্মবিশ্বাসী লাগে। সহ্য হয় না সাদিয়ার এই হাসিটা। তুলি যেন সব জেনে বসে আছে। হোক ক্ষতিকর, তবুও শুনতে চাই। নিজেকে শেষ করে ফেলেছি একদম। মাসুমকে হারানোর পর বেঁচে থাকাটাই যেখানে অর্থহীন, সেখানে ক্ষতির ভয় নাই কোনো, বলে সাদিয়া। তুলি বলুক, সব খুলে বলুক। ক্লান্ত সাদিয়া আজ জেনে যাক সব। আর ছুটতে ভালো লাগে না। কে খুন করেছে তার ভালোবাসার প্রাণের মাসুমকে? কেন খুন করেছে? 1000 টাকার নোটটা ইফতির কাছে কিভাবে গেল তুলির কাছে? কেমন সাদিয়া লেখা কোনো নোট আছে কিনা, আর থাকলেও সেটা কিভাবে পেল তুলি, সেটা জানা দরকার, অনেক দরকার। আপনার বাসায় করা নিয়ম, আপনার কথা ছাড়া বাড়ির পর্দাও বদলানো হয় না। ঘরে আপনি আর আপনার শাশুড়ির কথাই চলে। পুরো সংসার আপনার, তাই না, বলে তুলি। সাদিয়ার চোখের দিকে তাকিয়ে বলে কথাগুলো। এই মেয়ের চোখে ঝামেলা আছে। সাদিয়ার চোখ নামিয়ে নেয়। মাসুম বলেছে সব? কিভাবে জানলেন? বুকটা ধক করে ওঠে সাদিয়ার। ছোটবেলা থেকেই মাসুমের কথার কোনো দাম ছিল না। কড়া শাসনে বড় হয়েছে লোকটা। ছোটবেলায় মা আর বড়বেলায় বউ জীবনটা কঠিন বানিয়ে রাখছে নিয়মকানুন দিয়ে। লোকটা শ্বাস নিতে পারত না ওই বাড়িতে। অভিনয় করতো সারাদিন। বুঝাই তো ভালো আছে, আসলে নাই। কথার দাম না থাকলে ভালো থাকা যায়? সে হইয়া গেছিল একটা পুতুল। আপনারা সকালে উঠা চাবি দিতেন আর সে ঘুইরা ঘুইরা নাচত, বলে তুলি। সামনে থাকা গ্লাসটা থেকে একটু পানি খেয়ে নেন। সাদিয়া চুপচাপ শুনতে থাকে। কথা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছে না সে। যেদিকেই যাক না কেন তা জানা ক্ষতিকর, সেটা বোঝা যাচ্ছে। আর পারতেছিল না। আমারে বলছে। তার কথা বলার একটা মানুষ ছিল না। ঘরে কথা বলার উপায় নাই। ভীতু টাইপের মানুষটা বাইরেও কাউরে কিছু বলতে ভয় পাইতো। সে ম্যাসাজ পার্লারে আসতো নিয়মিত। আসতো শুধু কথা বলার জন্য। শোনেন, মানুষের একটা কথা বলার জন্য মানুষ ঠিকই লাগে। ওই মানুষটাই খুঁজা গেছে সে। বিয়ের পর ভাবছিল আপনি সেই মানুষটা হবেন, উল্টা আপনার চরিত্র হয়ে গেল তার মায়ের মতন। কয়েকবার ম্যাসাজ পার্লারে আসার পর তার সাথে আমার পরিচয়। কাস্টমার হিসাবে তারে পাইলাম। এটা ওইটা সার্ভিস দিতে চাই, কিন্তু নেয় না। সে খালি মনের কথা বলতে চায়। সে বলে আর আমি শুনি। এভাবে প্রতিদিনই আসে। কথা শুনতে হয় আমার। কত কথা, সুখের কথা, দুঃখের কথা, আনন্দ বেদনার কথা। অবস্থা একসময় এমন হয় যে ম্যাসাজ পার্লারে আসার পর সে শুধু আমারই ডাকে, অন্য কাউরে তার ভালো লাগে না। এই জন্য খরচও হয় বেশি। সে চাকরি করে, অত টাকা তো নাই। তার উপর বেতনের টাকা আপনার হাতে দিয়ে দিতে হয় মাসের প্রথম দিনই। হাত খরচ হিসাবে মা তার হাতে দেয়, তা খরচ করে আমার পেছনেই। তাই তো আপনার নাম দিয়া যেই নোটগুলো তার হাতে ছিল সেই নোটগুলো আমার কাছে চলে আসতো। আমার প্রফেশনাল মানুষ। কাস্টমার কখন প্রেমে পড়ে দুর্বল হয় বুঝি, ওই সুযোগ কাজে লাগাই। মাসুম আমারে চায়, এটা বোঝা যায় সহজেই। টানা কথা বলে হাঁপিয়ে ওঠে তুলি। সাদিয়ার সামনে চা ঠান্ডা হয়ে আছে। সাদিয়ার মুখে কথা নেই কোনো। সে যেন অপেক্ষা করে কখন শেষ হবে তুলির কথা। পানির গ্লাসে চুমুক দিয়েই আবার কথায় শুরু করে তুলি। আমি বিয়ে পড়াটা শেষ করতে চাইছিলাম। ছাত্রী ভালো ছিলাম, টাকার অভাবে পড়ি নাই। একমাত্র মেয়ে আসিলাম, খুব আদরের মেয়ে। বাবা মারা গেল লিভার সিরোসিসে। তার কয়েকদিন পর মায়ের স্ট্রোক। ছোট পাইয়া চাচারা সম্পত্তি নিজেদের দখলে নিল। মামাদের কাছেও আশ্রয় পাইলাম না। অনেক চাকরি খুঁজছি, কেউ দেয় না। সবাই শরীর চায়। ম্যাসাজ পার্লারের চাকরিটা আমার জন্য ভালোই হইল। অল্প সময় বেশি আয় হয়। বেতনের থেকে বকশিস পাই বেশি। পাপের কথা, কষ্টের কথা ভুলে শুরু করলাম এই কাজ। এই পৃথিবীতে যার কেউ নেই তার পাপের কথা চিন্তা করে লাভ নাই।
কাস্টমারদের কাছ থেকে টাকা খসানোই আমার কাজ। মাসুমের কাছ থেকেও তাই করতাম। খরচ বাড়ায়া দিলাম। মাসুম আমারে ম্যাসাজ পার্লারের বাইরে নিয়ে যাইতে পারতো না, নিয়ম নাই, কড়া নজর রাখা হয় আমাদের উপর। একটা সময় আমার জন্য তার ভালোবাসা এত গভীর হইল যে আমি অন্য কোনো কাস্টমারের সাথে সময় কাটাই, এটা আর তার সহ্য হতো না। সে টাকা দিয়ে আমারে পুরো সময়টা কিনে রাখতো। বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার নেওয়া শুরু করলো প্রথমে, তাতেও না হওয়ায় লোন নিল ব্যাংক থেকে। আমি আমার ব্যাংকে জমানো টাকা পরিমাণ বাড়াইলাম, বাসা বদলানোর কথা বললাম, বড় বাসা। তারে বললাম বছর দুয়ের হাত খরচ দিতে, বড় বাসা নিলে ম্যাসাজ পার্লারের কাজ ছেড়ে দিব। আর তখন আমাদের স্পা সেন্টারের মালিক তার অন্য ব্যবসার কাজে দুবাইতে। এই সব কাজকর্ম তাই করতে পারছিল সহজেই, অত ভালো করে খেয়াল করে নাই কেউ। পার্লারে কে আসে কে যায় এই নিয়ে মাথা ব্যথা নাই কারো, টাকা আসলেই হলো। ওই হিসাবটা প্রতি সপ্তাহে দিতে হতো মালিকরে। ঠিক আছেন, আর বলবো না, থামবো। আপনার চোখে পানি, সামনে অবস্থা আরও খারাপ হবে, বলে তুলি। সাদিয়ার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। তুলির কথার জবাবে সে বলে, তারপর? আপনার সাহস আছে দেখতেছি। টাকা আর কোনো দিক দিয়ে ম্যানেজ করতে না পাইরা তার মাথায় একটা বুদ্ধি আসে সমস্যা সমাধানের জন্য। তার সব টাকা তো তার বউয়ের কাছ থাকে। আমারে যেহেতু শুধু টাকা দিয়ে আটকানো যাবে, তাই সে আমাকে তার বউ করতে চাইল। বউ হইলে মাসের শুরুতে বেতন আমার হাতে, মামলা ঢিসমিস। কিন্তু আপনি থাকতে সেটা সম্ভব না। বিয়ের কথা বললে তার মা তাকে ত্যায্য করবে, এটা সে জানে। ডিভোর্স এগুলো পুলিশ আইনের বিষয়, তার বেজায় ভয়। তার কাছে আরও সহজ উপায় ছিল আপনারে তার লাইফ থেকে সরানোর জন্য। সে ঠিক করলো ডিভোর্সের ঝামেলায় যাবে না, আপনারে মেরে ফেলতে হবে এবং এমনভাবে মারবে যেন মনে হয় এটা দুর্ঘটনা। তাতে তার প্রতিটি সহানুভূতি থাকবে সবার। স্ত্রীকে হারিয়ে কাতর স্বামীর জন্য আরেকটা বউ আনার কথা তো সবাই বলবে। তার মা সুস্থির হয়ে বিয়ের কথা বললেই আমাকে বিয়ে করবে মাসুম। আসলে আমাকে এমন গভীরভাবে ভালোবেসে ফেললো যে তার মাথায় ঠিকঠাক কাজ করে নাই সে সময়। আমিও অনেক কিছু জানতে পারছি পরে। আপনারে মারার জন্য সে ভাড়া করলো ইফতিরে, এই সন্ত্রাসীও আসতো পার্লারে। এইখানে পরিচয় দুজনের। আপনারা বাইক দিয়া যাওয়ার পথে আপনারে গুলি করার কথা ছিল। ওই দিনই হাত খরচের টাকাটা আপনি তারে দিয়েছিলেন। সেই টাকাই এনে ইফতিকে খুনের জন্য অগ্রিম হিসাবে দেওয়া হয়। তাই ইফতির কাছেও আপনি আপনার হাতে লেখা নোট পাইছেন। ইফতি ভুলটা করে, আপনারে গুলি করতে গিয়ে গুলি লাগে মাসুমের গায়ে। তার মধ্যে তার বিপক্ষ দলের লোক এসে একই সময় ইফতির উপর হামলা চালায়। আপনারে না মেরে তার পালায় আসা ছাড়া উপায় ছিল না। হয় উল্টা, মরে যায় মাসুম আর বেঁচে যান আপনি। ইফতির সাথে এই ঘটনার পর দুই একবার দেখা হয়। তখন শুনছি অনেক কিছু, যা শুনি নাই তা দুয়ে দুয়ে হিসাব মিলাইছি। আমার বুঝ আসে না যে শিক্ষিত একটা লোক মাসুম এমন বোকার মতন কাজ কিভাবে করলো। ভালোবাসলে, আবেগের মধ্যে থাকলে মানুষের মাথা আসলেই আওলায় হয়ে যায়। এইসব পুলিশরে বলতে পারতাম আমি। ঝামেলা চাই নাই, হাতে টাকা জমছে কিছু, চাকরি ছাইরা আলাদা বাসা নিছি, পড়াশোনাটা আবার করব ঠিক করছি, ওইসব আর ভালো লাগে না। এই হইল পুরা আলাপ। আর কোনো প্রশ্ন জবাব দিতে পারবো না, যা যা বলার বলে ফেলেছি। বাকিটা বুঝদার হলে বুঝে ফেলার কথা। চা ছাড়া আর কিছু দিতে পারবো না এখন। আপনি এসে ভালো করেছেন। মাসুমের বউটারে সামনাসামনি দেখার ইচ্ছা ছিল আমার, ইচ্ছা পূরণ হইল। আপনারে দেখে কেন জানি মনে হইল আপনার কারণে আমার কোনো ক্ষতি হইবে না, তাই সব খুলে বললাম। তুলি কথাটা শেষ করেই চায়ের কাপটা নিয়ে ভিতরে রাখে আসে। সাদিয়া খেতে পারবে না এই ঠান্ডা চা, তাছাড়া সে সাদিয়াকে একটু সহজ হওয়ার সুযোগ দিচ্ছে। সে চোখের সামনে না থাকলে মেয়েটা শান্তিতে কাঁদতে পারবে। কাঁদুক, কেঁদে মন হালকা করুক। সাদিয়া আর অপেক্ষা করে না, চুপচাপ ঘর থেকে বের হয়ে যায় তুলির কাছ থেকে বিদায় না নিয়েই। তার প্রচণ্ড জোরে চিৎকার দিতে ইচ্ছা করছে, এই কোলাহলের শহরে সেটা সম্ভব না। বুকটার ভেতর টর্নেডো, ভেঙে চুরে যায় সব, শরীরের সব কয়টা হাড় যেন গুড়িয়ে দিচ্ছে কেউ। সাদিয়া এই ব্যথা সহ্য করতে পারে না। আমি মানুষের পায়ের কাছে বসে থাকি তার ভেতরে কুকুরটাকে দেখব বলে। সুনীলের এমন একটা কবিতার লাইন জানা ছিল তার। আজ মনে হচ্ছে এই কথা দিয়ে কুকুরদের অপমান করা হয়েছে। মানুষ কুকুর থেকেও অধম। এই প্রজাতির কাছ থেকে সাবধান থাকা দরকার। সাদিয়া ব্যস্ত রাস্তার ভেতর চিৎকার করে কেঁদে ওঠে। আর সহ্য করা যায় না, একদম যায় না। সবাই তার দিকে তাকিয়ে আছে। কেউ কেউ না জেনে না বুঝে এগিয়ে আসছে সান্ত্বনা দেওয়ার জন্য, সাহায্য করার জন্য। এই প্রতারণা মেনে নেওয়া যায় না। নারী সব সহ্য করতে পারে, শুধু পুরুষ মানুষের প্রতারণার কোনো
ক্ষমা তার কাছে নেই। রাস্তার উপর শুয়ে দয়ের মতন হয়ে কাঁদছে সাদিয়া। তার কারণে জ্যাম লেগেছে, লাগুক, কি আসা যায়। পাপ ছড়ায় উত্তাপ, যত খুনি লোক সবার শাস্তি হোক। দুনিয়া জোরে প্রতারক ছড়িয়ে গিয়ে শুনছে মায়ার দীর্ঘশ্বাস, নিচ্ছে সুযোগ, ডেকে আসছে সর্বনাশ। প্রতিশোধ নেওয়ার আছে কিছু। সাদিয়া বাসায় ফেরেনি এখনও। মাসুমকে যেখানে মেরে ফেলা হয়েছে সেই পথ ধরে হেঁটেছে অনেকক্ষণ। বোকার মতন কেঁদেছে শুধু। একজন অমানুষের জন্য এই কান্না মানায় না। মাসুম কীভাবে পারল এমন করতে? মুক্তি চাইলে দিয়েই দিত সাদিয়া। বিশ্বাস নিয়ে এমন ছেলে খেলার শাস্তি কী? মরে যাওয়া মানুষের উপর প্রতিশোধ নেওয়াটা উপায় নেই। কোনো জিনিসটা হারালে মাসুদ সবচেয়ে বেশি কষ্ট পেত তার মা বাবা, আর কেউ তো প্রিয় নেই এই অমানুষের। এমন প্রতিশোধ নিতে ইচ্ছা করছে সাদিয়া যেন মাসুদ কবরের ভেতর থেকেও আটকে ওঠে। যেই কাগজের নোটে পরম মমতায় ভালোবাসার কথা লিখেছে সে, সেই টাকা তুলে দেওয়া হয়েছে তুলির হাতে। টাকা দিয়ে স্ত্রীকে ভাড়া করা হয়েছে সাদিয়াকে খুন করার জন্য। এমনটা সহ্য করা যায় না। সাদিয়ার ফল কাটা ছুরিটা দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করতে ইচ্ছে করে। সেটা কেন করবে সে? এই অমানুষের জন্য নিজের কোনো ক্ষতি হোক সেটা চায় না সে। সাদিয়া চলে যায় মাসুমের কবরস্থানের কাছে। পথ চলতে চলতে কখন এখানে চলে এসেছে সেটা খেয়াল নেই। আজ আর কান্না পায় না এখানে এসে। ইচ্ছা হয় থুতু দিয়ে এই কবরের উপর। মাথার ভেতরে প্রতিশোধের আগুন এত তীব্র যে মাথা ব্যথা শুরু হয়। সাদিয়া নিজেকে পাগল পাগল লাগে। মিনি, তোর কিছু বলার আছে? সাদিয়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মেয়েকে জিজ্ঞেস করে। না মা, কিচ্ছু বলার নেই। তোমার কষ্ট দেখে আমারও কষ্ট হয় খুব। আজ প্রথম কথার জবাব দেয় মিনি। কি করব আমি মা? আমি তো পাগল হয়ে গেলাম, বলে সাদিয়া। কবরের পাশে বসে মেয়ের সাথে কথা বলে। চলো বাসায় যাই মা, বলে মিনি। তার কণ্ঠেও কান্নার সুর বাজে মনে হয়। মিনি হাত ধরে মায়ের বাড়ি পর্যন্ত নিয়ে যায় সাদিয়াকে। সাদিয়া কিভাবে পৌঁছায় যায় জানেও না। বাড়িতে ঢোকার পর শ্বশুর শাশুড়ি দ্রুত ছুটে আসে। কী হয়েছে মা? দুদিন খবর নাই, টেনশনে মারা যাই। থানায় গেলাম আজ না পেরে। এভাবে উধাও হয়ে যাওয়ার মানে কি বৌমা? খুব বিরক্ত আমরা। তোমার শ্বশুর প্রেশারের রোগী, বিপদ আপদ হলো কিনা এই টেনশনে জীবন শেষ, বলে মাসুমের মা সাদিয়ার শাশুড়ি। মা পরে বলি, আমার শরীরটা খুব খারাপ। আপনারা কিছু মনে না করলে আমি একটু নিজের বিছানায় শুয়ে ঘুমাতাম, বলে সাদিয়া। ক্লান্তিতে তার শরীর ভেঙে যায়। মা ঠিক আছো তো? তোমাকে দেখে মনে হচ্ছে না জ্বর আছে, দেখি তো, বলে কপালে হাত রাখে সাদিয়ার। সাদিয়া কিছু না বলে নিজের ঘরে চলে যায়। তার হেঁটে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে শ্বশুর শাশুড়ি। সাদিয়া সারা দিন ঘরে বন্দি হয়ে থাকে। শাশুড়ি এসে কথা বলার চেষ্টা করে কিন্তু সাদিয়া হু হা বলে এড়িয়ে যায়। অফিস থেকে ফোন আসে, সে ফোন ধরে না। প্রতিশোধ দরকার তার। এর আগ অবধি শান্তি নেই। মাসুমের প্রিয় তার মা বাবা, রক্তের সম্পর্ক। এই বয়স্ক দুই লোককে শাস্তি দিলে, তাদের ক্ষতি করলে মাসুম কি কষ্ট পাবে? রাগ কমবে তাতে কিছুটা সাদিয়ার? মানুষ দুটোকে মেরে ফেললে কেমন হয়? খাবারে বিষ মিশিয়ে দেওয়া যায় সহজে, কিন্তু এসব সহজ মৃত্যু। তিলে তিলে মারলে ভালো লাগবে। চোখের সামনে প্রতিদিন দুটি মানুষের ধীরে ধীরে ফুরিয়ে যাওয়াটা দেখা যাবে। ফল কাটার ছুরি দিয়েও গলায় কাজটায় দুজনকে পোঁচ দিয়ে দেওয়া যায়। ফোয়ারার মতো রক্ত বেরিয়ে ছড়িয়ে পড়বে মেঝেতে। তখন মেঝে পরিষ্কার করা আরেক ঝামেলা। তারা বাঁচবেই কয়টা দিন? এই শাস্তিতে আরাম পাওয়া যাচ্ছে না, অন্য কিছু ভাবতে হবে। সাদিয়া প্রতিশোধের জন্য বাঁচবে ঠিক করে, তাই একটু খায়, রুচি নেয় মুখে, তবুও বেঁচে থাকার জন্য খায়। মিনির জন্য খায়, এই ছোট্ট বাচ্চাটার জন্যই এখন বেঁচে থাকা। সাদিয়া অফিস বাদ দিয়ে ঘরে বসেই ভাবে সারাক্ষণ। এটা ওটা ভাবতে ভাবতে একটা সিদ্ধান্তে আসে। জেলিয়াম ওষুধ দরকার, বেশি পাওয়ারের ঘুমের ওষুধ। চা কিংবা খাবারের সাথে মিশিয়ে মেরে ফেলা হবে শ্বশুর শাশুড়িকে। চুপচাপ মরে পড়ে থাকবে, কোনো ঝামেলা নাই। সাদিয়া পালিয়ে যাবে, দেশের বাইরে অন্য কোথাও থাকবে মিনিকে নিয়ে। ঘর থেকে বের হয় সাদিয়া, ঘুমের ওষুধ কিনে নিয়ে আসে 10-12 পাতা। বাড়িতে ঢুকেই মুখোমুখি হয় শাশুড়ি। সাদিয়া এড়িয়ে যেতে চাইলেও তিনি কথা বলা শুরু করেন বারবারের মতো। মা গো, রাগ হয়েছে আমার উপর? তোমার খেয়াল রাখার জন্যই মাঝে মাঝে দু একটা কথা উঁচু গলায় বলে ফেলি, মাফ করে দিও তুমি। মাসুম মারা যাওয়ার পর কেমন জানি হয়ে গেছি। জানি তুমি একমাত্র অবলম্বন, তোমার কিছু হলে আমাদের কি হবে? তাই তোমারে নিয়ে টেনশন করি সারাক্ষণ। প্রায় 2 দিন তোমার খবর নাই। আমরা দুই বুড়ো বুড়ি কি ভয়টা পাইছি তুমি চিন্তা করতে পারবা না। মাফ করে দিও বৌমা। সাদিয়া শাশুড়ির গলাটা ধরে আসছে। শাড়ির আঁচল দিয়ে চোখ মোছেন তিনি। বয়স হওয়ার সাথে সাথে মানুষটা নরম হয়ে গিয়েছে একদম। নইলে কি প্রতাপ ছিল তার। বাসার সবাই এই একটা মানুষের ভয় কাঁপত। সাদিয়ার খারাপ লাগে মানুষটার জন্য। শাশুড়িকে জড়িয়ে ধরে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এত মায়া থাকলে বিপদ, প্রতিশোধ নেওয়া যাবে না। অল্পতেই গলা ধরে আসলে মুশকিল। এই মানুষটাকে মেরে ফেলতে গিয়ে খারাপ লাগবে খুব, কিন্তু
অমানুষ জন্ম দেওয়ার দোষে তাদের শাস্তি প্রাপ্য। সাদিয়া শাশুড়িকে তার ঘরে নিয়ে এসে রান্নাঘরে যায়, ওষুধ গুঁড়ো করার জন্য বড় চামচ নিয়ে আসে। তারপর নিজের ঘরে ঢুকে ওষুধগুলো গুঁড়ো করতে থাকে। এটা দিয়ে পায়েস হবে, দুধ পায়েস। শাশুড়ির কাছ থেকে পাওয়া রেসিপি দিয়েই তাকে মারা হবে। শুরুতেই চিনি গুঁড়া চাল নেওয়া হয় 1 কাপ। হাফ কেজি গরুর খাঁটি দুধের সাথে সামান্য চিনি মিশিয়ে হয়। চিনি কম দেওয়ার কারণ তাদের ডায়াবেটিক্স। চিনি মেশানো আছে টের পেলে আর খেতে চাইবে না। এরপর দারুচিনি, তেজপাতা ও লবণ দেওয়া হয় রান্নার জন্য। রান্নাঘরে গিয়ে 1 কেজি দুধ পাতিলে নেওয়ার পর তাতে 1 কাপ সব মেশানো হয়। সব শেষে দেওয়া হয় ওষুধের গুঁড়ো। দুধ ততক্ষণ পর্যন্ত চুলোর আঁচে গরম করা হয় যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হয়। দুধ ঘন হয়ে এলে সাদিয়া ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল নিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে নেয়। শাশুড়ি বলেছে চিনি গুঁড়া চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই চালটা দেরিতে দিলেই ভালো। পায়েসের চাল একটু দানা দানা থাকলেই খেতে ভালো লাগে, সিদ্ধ হয়ে গেলে আর মজা নেই। অল্প আঁচে রান্না করতে হবে আর চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে কিছুক্ষণ পরপর, এতেই ভালো। পায়েস পাতিলে যেন লেগে না যায় সেদিকে থাকতে হবে কড়া নজর। পাতিল পায়েসে ঘন হলে চুলো বন্ধ করে বড় একটা বাটিতে পুরোটা নিয়ে নেয় সাদিয়া। তারপর নিয়ে যাওয়া হয় ডাইনিং টেবিলে। পায়েসের উপর দেওয়া হয় কিশমিশ আর কাজু বাদাম। মুরুখ 2টা মানুষ। এই মৃত্যু সেলিব্রেট করা দরকার। গান শুনতে ইচ্ছা করছে। পায়েস টেবিলের উপর রেখে নিজের ঘরে যায় সাদিয়া। শুনতে থাকে নিজের প্রিয় গান। মরণ তারে ডাকে, আলোতে অন্ধকারের ছবি আঁকে। জানালা দিয়ে এই আসবে না আর কোনোদিন রোদ। পৃথিবী এলোমেলো হলেও নেওয়া হবে প্রতিশোধ। মুখে হাসি সাদিয়ার। আজ শান্তি লাগছে খুব। মিনির সাথে কথা বলতে ইচ্ছা করছে না। সময়টা উপভোগ করতে চায় নিজের মতন করে নিজের সাথে। ডাইনিং টেবিলে চেয়ার নড়ার শব্দ পাওয়া যায়। শ্বশুর শাশুড়ি এসেছেন নিশ্চয়ই। খাওয়া কি শুরু করলেন? মাসুম শাস্তি পাক। মা বাবার দেহ দুটো টেবিলের উপর মাথা রেখে ঘুমাক। ঘুম পাচ্ছে সাদিয়ারও। রান্নার ধকলে ক্লান্ত হলো মনে হয়। সাদিয়া ঘুমায়, প্রতিশোধ নেওয়ার চোখ, শান্তির ঘুম। আহা! বাগান জানে ফুল কোনখানে, ভুল হয়ে ঝরে খুব অভিমানে। অবহেলায় আর অনাদরে বোনা যেই মায়াজাল, চাইলেও পায় না তার মনের নাগাল। প্রিয় মিনিমা, অবশেষে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলাম। অনেক লড়াই করলাম, আর পারছি না, আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত। ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। সেই বিশ্বাসটুকু আমার ছিল। তোর বাবা কেমন ফুদিয়ে উড়িয়ে দিল সেটা। এক সন্ধেবেলা আমার আর বাড়ির ফেরার তাড়া থাকলো না। আমি বুঝে গেলাম আমার আর বাড়ি নেই। ঠিকানা ভুলে শহরের এ রাস্তা থেকে ও রাস্তা আমি শুধু ছুটে বেড়াচ্ছি। পথ হারিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। কেউ নেই আমার চোখের জল মুছে দেওয়ার জন্য। আমি রোদের আড়াল হই, লজ্জায় গাছের পাতার আড়ালে লুকিয়ে রাখি মুখ। শহরের পিচ ঢালা পথের সাথে মিলিয়ে যায় আমার ছায়াও। মনে হয় আমি একটা বোকাশোকা হওয়ায় মিঠাইয়ের মতন বাতাস হয়ে যাই। এক টুকরো মেঘ হই, বৃষ্টি হব না এই শপথ নিয়ে। আমার পায়ের নিচে থাকা ঘাসের বিছানা, মাটির পথ আমাকে দূরে ঠেলে দেয়। বিশ্বাস হারিয়ে আমি বুকের ভেতর থেকে কান্না টের পাই। টুকরো গুটিসুটি মেরে একটা আবেগী সুতোর গাড়ি বয়ে চলে শুধু। সে কি উত্তাল ঢেউ আমার চোখ জুড়ে। নৌকাটা দুলতেই থাকে। এই ডুবো ডুবো সন্ধ্যায় আমিও টের পাই আমার মৃত্যু হবে ডুবেই অন্ধকারে। ভালোবাসা ছাড়া জীবন মানেই কি মৃত্যু নয়? যেখানে প্রতারণা আছে সেখানে ভালোবাসা বাসা বোনে না, আর সেখানে শুধু শূন্যতা। সেখানে রোদের দেখা না পেয়ে মরে যাওয়া ঘাসের কষ্ট, পা ভেঙে পথ হারানোর শালিকের ভেজা চোখের বিষাদ। সেখানে প্রতারকের জন্য জায়গা নেই মনের মানচিত্রে। প্রাচীর তোলা হয়েছে, কাঠটা তার চারপাশে। ঘেন্না হয়, এই বিশ্বাস ভেঙে ঘেন্না হয়। বুঝি এখনই সময় আত্মহত্যার। এই এমনই সময় তাহলে সকল ব্যথারা তুচ্ছ হয়ে যায় মৃত্যুর কাছে। মা, একলা আমি সবাইকে সামলানোর চেষ্টা করেছি। নিজের ইচ্ছা অনিচ্ছা সব জলাঞ্জলি দিয়ে কাছের মানুষরা খুশি থাকবে এই চেষ্টা করেছি। লাভ হয়নি। সবাই আমার সরলতা আবেগে সুযোগ নিয়েছে। আমার ভালোবাসা তোর বাবার কাছে হয়েছে কড়া শাসন। আমার ভালোবাসা খুব তীব্র রে। ভালোবাসা এত গভীর হতে নেই মা। তোর থেকে বেশি ভালোবাসা জমেছিল তোর বাবার জন্য। কি বোকা আমি। পৃথিবী হয়তো এমনই, যে যেটার যোগ্য নয় সে সেটা পেয়ে যায়। তোর বাবা আমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল না।
এক পৃথিবী ভালোবাসা নিয়ে আমি তার পায়ের কাছে বসেছিলাম। আমি তোর বাবার কথা সবাইকে বলে যেতে চাই। মানুষ এমন অমানুষ ছিল, সাবধান থাকুক। আমি আমার মতন আরও অনেককে বলে যেতে চাই, প্রিয়জন থেকে সাবধান। নিজেকে ভালোবাসা হোক, নিজের বিশ্বাস ঠুনকো না হোক। কেউ স্বপ্নেও আপনার বিশ্বাস ভাঙার সাহস না করুক এই বড় কষ্টের যন্ত্রণার। আমার মিনিটা ভালো আছে? কত স্বপ্ন মা তোকে নিয়ে। জন্মের পরপরই একটা সাদা তোয়ালের ভেতর মোড়ানো হবে তোকে। একটা ঝা চকচকে মোড়কে বন্দি যেন তুই। কুই কুই করে কান্না করা রাজকন্যাকে দেখব আমি। একটা মাত্র গাছ থেকে ছিঁড়ে তুলে দেওয়া হয়েছে যেন আমার হাতে। আমি তার শরীরে নাক ডুবিয়ে রাখবো, তার হাত পা মুখ নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেব। প্রতিটা দিন একটু একটু করে তুই যে বড় হবি সেসব খাতায় টুকে রাখবো। আমার ডায়েরিটা হবে আমার ছবির অ্যালবাম। সেই অ্যালবামের পাতাগুলো ছিঁড়ে ফেলেছে তোর বাবা। মা, আমাকে মরে যেতেই হবে প্রতিশোধ নেওয়ার জন্য। ভেবে দেখলাম তোর দাদাদিকে মেরে লাভ নাই। তার রক্তের এই দুর্নীত মানুষ ছাড়া আর একজন আছে, তাকে মেরে ফেললেই সবচেয়ে কষ্ট পাবে মাসুম। তাই তাকেই মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাকে ক্ষমা করে দিস মা। আমার মরে যাওয়াকে সবাই যে আত্মহত্যা বলছে সেটা আসলে খুন, ঠান্ডা মাথার খুন। করুণাময় প্রিয় মানুষটির প্রতারণা আমি সহ্য করতে পারলাম না। আত্মহত্যা মহাপাপ জেনেও আমাকে তাই করতে হচ্ছে। আমাকে ক্ষমা করবেন মিনি। ও মিনি, আপনি আপনার মাকে মাফ করে দিতে পারবেন? ইতি মা। শ্বশুর শাশুড়িকে মেরে ফেলা হয় না, কেমন মায়া মায়া লাগে। ওই পায়ে সরিয়ে আনে টেবিল থেকে। ঘুমের ওষুধ আছে আরও। জানালার পর্দাটা সরিয়ে দেয় সাদিয়া। একরাশ আলো এসে ভাসিয়ে দেয় তাকে। কি সুন্দর! নাকে রোদের নথ, গলায় রোদের নেকলেস জড়িয়ে সাদিয়া চুপ করে বসে মেঝের উপর। সে একটার পর একটা ঘুমের ওষুধ খেতে থাকে। গান বাজতে থাকে ভেতরে ঘরের। মিনি, তোর মা ঘুমিয়ে গেলে তোকেও যে ঘুমিয়ে যেতে হবে সোনা। ও আমার পরী, ও আমার টিয়া পাখি। পৃথিবীর আলো দেখা হলো না তোর। মায়ের ওপর নো অভিমান। মা একটু ঘুমা, অনেক হলো। আর তো লড়াই করা যাচ্ছে না। মিনি, দেখা হবে আকাশের ওপারে মা। তুই পাখি হয়ে উড়ে বেড়াবি, আমি তোকে বুকের ভেতরে নিয়ে তোর ডানায় হাত বুলিয়ে দেব, তোকে আদর করব। 50টার উপর ঘুমের ওষুধ খেয়েও সাদিয়া ঠিকঠাক ঘুম পায় না। একটু ক্লান্ত লাগে, আর বসে থাকা যায় না এই ক্লান্তি নিয়ে মেঝের উপর। সে শুয়ে পড়ে। ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো। খাট নাই, পালঙ্ক নাই, মিনির চোখে বসো। বাটা ভরে পান দেব, গাল ভরে খেও। মিনির চোখে ঘুম নাই, ঘুম দিয়ে যেও। মিনিকে ঘুম পাড়াতে গিয়ে সাদিয়া ঘুমিয়ে যায়। একটু একটু করে নেমে আসে চোখ, সেই চোখ আর খোলা হয় না। প্রতিশোধ নেওয়া হলো। আজীবনের জন্য সাদিয়া ঘুমায়, ঘুমায় মিনিও। সাদিয়ার দেহটা থেকে প্রাণ উড়ে যেতে সময় লাগে না আর। মিনির দেখা হয় না পৃথিবীটা। কি সহজেই না এলোমেলো হয় মানুষের জীবন। এমন আর কারোর সাথে না হোক, মানুষ ভালো থাকুক। সাদিয়ার ঘুমিয়ে যাওয়ার চোখের কোণা থেকে গড়িয়ে যায় কয়েক ফোঁটা জল। এই জল যন্ত্রণার কষ্টে। একটা মেয়ের কিছুই পাওয়া হলো না এই জীবনে বেদনা ছাড়া। সাদিয়া খুন হয়, মানুষ তাকে আত্মহত্যা বলে। এই ভুল ধারণা ভাঙো, ভাঙবে কোনো দিন।